হ্যালো স্টুডেন্টস, আমি সৌমেন। ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। তোমাদের যে বিএসসি নার্সিংয়ের যে কেমিস্ট্রি লেকচার সিরিজ শুরু হয়েছিল, তার মধ্যে আমি ক্লাস 11-এর যে ফার্স্ট চ্যাপ্টার আছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, ওটা শেষ করে দিয়েছি। এরপর দেখো আমাদের সেকেন্ড চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন, ওটা আমাদের আজ শুরু হবে। দেখো আমরা পরমাণুর গঠনে কি টপিকগুলো পড়বো। দেখো আমরা পরমাণুর গঠনে প্রথমে দেখবো হচ্ছে আমরা কি প্রথমে দেখবো হচ্ছে আমরা এই ইন্ট্রোডাকশন টপিকটা প্রথমে দেখবো। তারপরে দেখবো হচ্ছে আমরা অ্যাটমিক নাম্বার এন্ড মাস নাম্বার, পরমাণু 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 ক্রমাঙ্ক, আর একটা হচ্ছে কি পারমাণবিক ভর। তারপরে দেখবো বিভিন্ন রকমের অ্যাটমিক মডেল আছে, সেগুলো দেখবো। তারপরে দেখবো কি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় বিকিরণ এর সম্বন্ধে জানবো। তারপরে জানবো হচ্ছে আমরা কি প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি, তারপরে আমরা বোরের অ্যাটমিক মডেল, এগুলো জানতে হবে। তারপরে দেখবো আমরা স্পেকট্রাম, মানে হাইড্রোজেনের যে লাইন স্পেকট্রা হয় বা এই স্পেকট্রামগুলো সম্বন্ধে আমরা দেখবো। তারপরে দেখবো আমরা হচ্ছে ডিব্রগলি কনসেপ্ট, ডিব্রগলি, আর দেখবো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বা এইচইউপি। তারপরে দেখবো হচ্ছে কোয়ান্টাম নাম্বার, আর লাস্টে দেখবো যে ইলেকট্রনকে ফিল আপ করার জন্য আমরা কি কি রুল ইউজ করে থাকি, আমরা সেই জিনিসগুলো দেখবো। অ্যাটমিক স্ট্রাকচারে আমরা এই জিনিসগুলো আমরা পরপর করে পড়বো। তোমাদের এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে এই চ্যাপ্টার থেকে। যখন আমরা লেকচার সিরিজ আস্তে আস্তে আসবে, তোমার তার সাথে কি যে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু তার সাথে আমি আপডেট করে দেবো এটা। এবং তার সাথে জেনপাসে যেগুলো এসছে সেগুলো তো করে দেবোই, তার সাথে কি হবে আরো যে বাকি এক্সাম যেগুলো আছে লাইক নিট বা ডাব্লিউবিজেই, ওখান থেকে কিছু কিছু কোশ্চেন আমরা কি করবো এখানে সলভ করিয়ে দেবো। তোমরা কি করো, তোমরা লেকচারটা দেখতে থাকো। প্রথমে দেখো, প্রথম পড়বো কি আমরা ইন্ট্রোডাকশন। এই অ্যাটমিক স্ট্রাকচার আছে, এই অ্যাটমিক স্ট্রাকচারের ইন্ট্রোডাকশন পোর্শন জানতে গেলে আমাদেরকে বুঝতে হবে প্রথম আগে একটু যে এই আগে অ্যাটমকে নিয়ে কি ভাবতো মানুষ। দেখো আমি প্রথমেই যখন ফার্স্ট চ্যাপ্টার পড়িয়েছিলাম তোমাদের কি বলেছিলাম, তোমাদের বলেছিলাম যে কেমিস্ট্রি সাধারণত ডিল করে থাকে পদার্থের সাথে। আর পদার্থ কি দিয়ে তৈরি হয়, পদার্থ তৈরি হয় অণু দিয়ে করে, এবং অণু কি দিয়ে তৈরি হয়, পরমাণু দিয়ে করে। তাহলে আমাকে একটা পদার্থকে বুঝতে গেলে বুঝতে হবে পরমাণু। আর পরমাণুকে বোঝার জন্য কি করতে হবে, আমাকে বুঝতে হবে যে ওর পরমাণুর মধ্যে স্ট্রাকচার কি হয়। ওই পরমাণুর স্ট্রাকচার বোঝার জন্য আমরা কি পড়ি, অ্যাটমিক স্ট্রাকচারটা পড়ে থাকি। এটা দেখো প্রথম দিকে কি হয়, প্রথম দিকে আগে মানুষ কি ভাবতো যে কি হয় যে কোনো রকমই কোনো পরমাণুকে ভাঙা যায় না, পরমাণু অবিভাজ্য, এই জিনিসটা প্রথমে ভাবতো। এটা বিজ্ঞানী ডাল্টন এই জিনিসটা বলে দিয়ে গেছে যে কি হয়, যে কোনো পদার্থ কি হয়, পদার্থ পরমাণু দিয়ে তৈরি হয়, সেই পরমাণুকে আর ভাঙা যায় না। তখন তো বিজ্ঞানের উন্নত ছিল না, তখন বিজ্ঞানের মধ্যে তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কার হয়নি, সেরকম কোনো জিনিস ইনস্ট্রুমেন্ট তাবড় তাবড় ইনস্ট্রুমেন্ট আবিষ্কার হয়নি, বা তোমার ওই বিভিন্ন রকমের রশ্মিগুলো আবিষ্কার হয়নি। কিন্তু যত আস্তে আস্তে সময় কেটে যায় আর বিজ্ঞান আস্তে আস্তে উন্নত হতে শুরু করে, যখন উন্নত হতে শুরু করে তখন আস্তে আস্তে কি হয়, মানুষের যে এই সমস্ত ব্যাপারগুলো আছে আস্তে আস্তে একটার পর একটা জিনিস আস্তে আস্তে আপডেট হতে শুরু করে। তেমনি অ্যাটমিক স্ট্রাকচারও ঠিক সেরকম। অ্যাটমিক স্ট্রাকচার জিনিসটা হচ্ছে এরকম, প্রথমে কি করবে একজন বিজ্ঞানী আসবে, তখনকার সময় যে সমস্ত তার কাছে যে ইনস্ট্রুমেন্ট বা রশ্মিগুলো ছিল সেগুলো ইউজ করে সে একটা মডেল ব্যবহার করবে। কিন্তু কি হবে, পরে দেখা যাবে যে ওই মডেলটা তার ফেল হয়ে যাচ্ছে, ওই মডেলটা কিন্তু সমস্ত জিনিস ব্যাখ্যা করতে পারছে না। তখন কি হবে, আরো একজন বিজ্ঞানী আসবে, আরো একটা মডেল দেবে, তারপর আরো বিজ্ঞানী আসবে, আরো একটা মডেল দেবে। তাহলে আমরা কি করবো, এরকম যে বিজ্ঞানীগুলো কিরকম মডেল দিয়েছিল আমরা সেই মডেলগুলো দেখবো ভালো করে, আর সেই মডেলগুলো কেন ফেলিওর হয়ে গেল সেই জিনিসগুলো দেখবো আমরা এটা। তাহলে প্রথমে কি বললাম, প্রথমে বিজ্ঞানী ডাল্টন কি ভাবতো, ডাল্টন প্রথমে মনে করতো যে কি যে পরমাণুকে ভাঙা যায় না, প্রথমে আগে এই জিনিসটা ভাবতো সবাই। তারপরে কি যখন আস্তে আস্তে তেজস্ক্রিয় রশ্মি, এনোড রশ্মি, ক্যাথোড রশ্মি, বা হয়তো তোমার যে বিভিন্ন রকমের যে এক্স রশ্মি আবিষ্কার হয়ে গেল, তখন কি দেখলো, তখন দেখতে পেলো যে কি হয়, তখন দেখতে পাচ্ছে যে পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভেঙে করে কি করলো, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে আবিষ্কার করলো। তার মধ্যে সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল ইলেকট্রন, তারপর আবিষ্কার হয়েছে প্রোটন, তার অনেক পরে আবিষ্কার হয়েছিল নিউটন। এটা তাহলে প্রথমে কি আবিষ্কার হয়েছিল, প্রোটন, ইলেকট্রন, আর একটা হচ্ছে নিউটন। এর মধ্যে আমাদেরকে জানতে হবে এগুলোর জিনিসগুলো কি। তোমাদের যে আবিষ্কারের জন্য এক একটা এক্সপেরিমেন্ট করেছিল, যেমন ক্যাথোড রশ্মি থেকে পেয়েছিলাম আমরা হচ্ছে ইলেকট্রন, এরকম বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে পেয়েছি আমরা। ওই এক্সপেরিমেন্ট থেকে সেরকম কোনো কোশ্চেন আসে না, জাস্ট আমরা কি করবো ওই ইলেকট্রন ইনফরমেশন কি কি জানি আমরা সেই জিনিসটা ভালো করে জেনে নেবো। তো দেখো প্রথমে আমরা কি দেখবো, প্রথমে দেখবো যে কি আবিষ্কার হয়েছিল, প্রথমে হয়েছিল ইলেকট্রন, তারপরে প্রোটন, তারপরে নিউটন। দেখো আমরা মনে রাখবে, আমরা কি করি, আমরা মনে রাখবে ইলেকট্রনকে সবসময় প্রকাশ করি কি দিয়ে, -1e0। এটা দ্বারা কি করি, এটা দ্বারা ইলেকট্রনকে আমরা প্রকাশ করে থাকি, বা ইলেকট্রনকে সবসময় বা কি দিয়ে প্রকাশ করতে পারি, ই দিয়ে প্রকাশ করতে পারি এটা। এরপর মনে রাখবে ইলেকট্রন কি প্রকৃতির হয়, ইলেকট্রন সবসময় নেগেটিভ প্রকৃতির হয়। ওর মধ্যে চার্জের পরিমাণ কত থাকে, -1.602 × 10⁻19 কুলম। এটা হচ্ছে কুলম এককের কি তার চার্জের পরিমাণ। এবং চার্জে কি হয়েছে দেখো, আগে একটা মাইনাস সাইন আছে, মানে ইলেকট্রন কি আধান হয়, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানে আহিত থাকে। বা এই চার্জটা কি হয়ে থাকে, -4.8 × 10⁻10 ESU। এই একক কি হয়ে থাকে, চার্জটা আমরা এই এককও প্রকাশ করতে পারি, এটাকে কি বলছি, ESU একক। এরও চার্জের পরিমাণ হয়। এবং এখানে দেখো আগে কি আছে, একটা মাইনাস আছে এটা। এরপর কি দেখবো আমরা, ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত দেখতে পাচ্ছি, 9.11 × 10⁻28 গ্রাম বা 10⁻31 কেজি। এইটা হচ্ছে কি ইলেকট্রনের ভর। আমাদের কিন্তু ইলেকট্রনের চার্জ আর ইলেকট্রনের ভর কিন্তু কাজে লাগবে। আর ইলেকট্রনে দেখো -1e0, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইলেকট্রনকে এভাবে প্রকাশ করে থাকে। ইলেকট্রনের চার্জ হচ্ছে এটা, ইলেকট্রনের ভর হচ্ছে এটা। ওই এক্সপেরিমেন্ট করে এই জিনিসগুলো বার করেছিল এটা।
এরপর দেখবো কি আমরা প্রোটন। আমি কি বললাম, ইলেকট্রন যেমন নেগেটিভ চার্জ হয়, প্রোটন কি হয়, প্রোটন চার্জ হচ্ছে ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ। ওখানে কি থাকে, চার্জের পরিমাণ সেম থাকে। একটা ইলেকট্রনের মধ্যে যে পরিমাণে চার্জ থাকে একটা প্রোটনের মধ্যে ঠিক সেম পরিমাণে চার্জ থাকে, কিন্তু চার্জটা কি হয়, জাস্ট অপোজিট সাইন হয়ে থাকে। একটা যদি ইলেকট্রনটা নেগেটিভ হয়, প্রোটনটা কি হবে, প্রোটনটা হবে আমার পজিটিভ। এটা তাহলে এখন চার্জের পরিমাণ দেখো কত, 1.602 × 10⁻⁻19 কুলম্ব। বা আমরা যদি ইএসি এককে করি তাহলে কত হবে, 4.8 × 10⁻10 ESU একক। আর আমরা প্রোটনকে কি দ্বারা প্রকাশ করি, 1H1 দ্বারা আমরা কি করে থাকি, প্রোটনকে প্রকাশ করে থাকি। অনেক সময় কি লিখে থাকি, অনেক সময়কে পি হিসাবেও লিখে থাকি। এটা এবার প্রোটনের ভর দেখো, প্রোটনের ভর কত হয়, 1.672 × 10⁻24 গ্রাম একক আমরা কি করে থাকি, প্রকাশ করে থাকি। আচ্ছা, এই ভরটাকে আমরা AMU দিয়ে প্রকাশ করতে পারি, অ্যাটমিক মাস ইউনিট। তোমরা দেখবে আমরা প্রিভিয়াস লেকচারে কিন্তু ইউনিট কনভার্সন সব ভালো করে পড়িয়েছিলাম, যে এই ইউনিট থেকে এই ইউনিটে কিভাবে কনভার্সন করতে হয় আমরা সবগুলো কি করেছিলাম, ভালো করে পড়িয়েছিলাম। এখানে দেখো এই যে একটা ইলেকট্রন, একটা প্রোটন, মনে রাখবে একটা ইলেকট্রনের তুলনায় একটা প্রোটন কত গুণ বেশি ভারী হয়, 1836 গুণ কি হয়, এত গুণ বেশি ভারী হয়। কার তুলনায়, একটা ইলেকট্রনের তুলনায়। মানে একটা ইলেকট্রনের ভর যদি 1 গ্রাম হয়ে থাকে, একটা প্রোটনের ভর হবে 1836 গ্রাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রোটনের ভর এত গুণ বেশি ইলেকট্রনের তুলনায়। এরপর কি দেখবো আমরা, নিউটন। মনে রাখবো নিউটনের মধ্যে কোনো চার্জ থাকে না, নিউটন হচ্ছে চার্জলেস, ওর মধ্যে চার্জ কত রেখেছে, 0। আর নিউটনকে প্রকাশ করি কি দ্বারা, আমরা 0n1 দ্বারা নিউটনকে আমরা কি করে থাকি, প্রকাশ করে থাকি। আর নিউটনের ভর কত দেখো, প্রায় প্রোটনের ভরের কাছাকাছি হয়ে থাকে, 1.675 × 10⁻24 গ্রাম। এটা তাহলে দেখো ইলেকট্রনটা অনেক হালকা, কার তুলনায়, প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রনটা কি হচ্ছে, অনেক হালকা। কত গুণ হালকা, 1836 গুণ হচ্ছে হালকা। তাহলে কি করলো বিজ্ঞানীরা সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্বন্ধে জানতে পারলো। তো ডাল্টন যে ধারণাটা দিয়েছিল যে পরমাণুকে ভাঙা যায় না, কিন্তু দেখা গেলো পরমাণুকে ভেঙে করে আমরা এই কণাগুলো পাচ্ছি। এই কণা বাদ দিয়ে আরো অনেক কণা পাওয়া যায়, কিন্তু 3টে কণা হচ্ছে কি আমাদের মেন। এই কণা বাদ দিয়ে পাওয়া যায় আরো পজিট্রন পাওয়া যায়, আরো পাই মেসন কণা পাওয়া যায়, তারপরে নিউট্রনও পাওয়া যায়, অ্যান্টি নিউট্রনও পাওয়া যায়, কিন্তু ওগুলো অনেক অস্থায়ী কণা হয়। এই 3টে কণা মূলত কি হয়, স্থায়ী প্রকৃতির হয়ে থাকে, এবং এই 3টে কণা আমাদেরকে ভালো করে দেখতে হবে। এটা দেখো আমরা কি বললাম, তাহলে আমরা জানতে পারলাম যে একটা পরমাণুকে ভেঙে করে আমরা কি পাচ্ছি, একটা পরমাণুকে ভেঙে করে আমরা পাচ্ছি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এটা এবার আমরা পরমাণুকে প্রকাশ করি কিভাবে, আমাদেরকে ওই জিনিসটা ভালো করে দেখতে হবে। দেখো পরমাণু আমরা প্রকাশ করে থাকি এইভাবে, আমরা কি করি, একটা পরমাণুকে এইভাবে প্রকাশ করে থাকি, এক্স মাথায় এ আর নিচে জেড। কোনটার মানে কি এটা বুঝতে হবে। মনে রাখবে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তার সাইন, যে পরমাণুটাকে প্রকাশ করতে চাইছি এটা হচ্ছে তার কি সাইন। এটার মানে কি, এটা হচ্ছে আমার তার সংকেত। এক্সটা হচ্ছে কি আমার, এক্সটা হচ্ছে আমার সংকেত। এই নিচে যে জেড আছে, জেডটা কি নির্দেশ করে, জেডটা নির্দেশ করে হচ্ছে আমার পারমাণবিক পারমাণবিক সংখ্যাকে নির্দেশ করে। এই পারমাণবিক সংখ্যাটাকে আমরা কি বলে থাকি, আরো বলে থাকি সেটাকে হচ্ছে কি আমরা প্রোটন সংখ্যা বলে থাকি। পারমাণবিক সংখ্যাটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা প্রোটন সংখ্যা। এটা আর উপরে যেটা থাকে এ, এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি একটা অ্যাটমের হচ্ছে কি আমার ভর সংখ্যা। এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি আমরা ভর সংখ্যা। আর এই ভর সংখ্যাটা কি হয়ে থাকে, যে কোনো জিনিসের প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা এটা যোগ করলে আমরা কি পেয়ে যাব, তার ভর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে দেখো একটা অ্যাটমকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি, জেড এক্স উপরে এ, এটা কি ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি হবে, ওই পরমাণুটার মধ্যে কটা প্রোটন আর কটা নিউট্রন আছে, ওটা হচ্ছে ভর সংখ্যা। আর নিচে যেটা থাকে ওটাকে বলছি পারমাণবিক সংখ্যা। এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে, আমি বললাম হয়তো 6C12। দেখো এটা কি কার্বন, কার্বনকে আমরা সি দিয়ে প্রকাশ করি। কার্বনের তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে, 6। আর পারমাণবিক ক্রমাঙ্ক মানে সেটা কি হচ্ছে, প্রোটন সংখ্যা। এটা আর মনে রাখবে একটা মৌলের মধ্যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো কি থাকবে আমার ইলেকট্রন থাকবে। ওটা মৌলের মধ্যে, আয়নের ক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু যখন মৌল হয়ে থাকে, মৌলের ক্ষেত্রে কি হবে, যতগুলো প্রোটন থাকবে ততগুলো কি থাকবে, ইলেকট্রন থাকবে। আর উপরের সংখ্যাটাকে কি বলছি আমরা, ভর সংখ্যা বলছি। ভর সংখ্যা মানে কি হচ্ছে, তাহলে প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার প্রোটন, আর এটা হচ্ছে আমার কি প্রোটন প্লাস নিউটন। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে থাকে এর প্রোটন সংখ্যা কটা, 6টা বার করা গেল। এই নিউটন সংখ্যা কটা কি করে পাবো আমরা, জাস্ট উপর থেকে বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে এক্ষেত্রে যদি প্রোটন সংখ্যা কটা হচ্ছে আমরা পাচ্ছি 6টা, নিউটন সংখ্যা কটা পাবো, উপরটা থেকে নিচে বিয়োগ করলে কত পেয়ে যাবো, 12 - 6 সমান হচ্ছে 6। তাহলে এইভাবে আমরা কি, এভাবে যদি আমাদের এখানে মৌল বলে দেয় তাহলে আমরা কি করতে পারবো, প্রোটন সংখ্যা বার করতে পারবো। আর একটু কি বললাম, প্রোটন মানে কি হবে, ইলেকট্রন সংখ্যা কটা হবে আমার, এটা 6টা হবে, কারণ মৌলের মধ্যে যটা প্রোটন থাকে ততগুলি আমার ইলেকট্রন থাকে। আর নিউটন সংখ্যা পাওয়ার জন্য উপরের সংখ্যাটাকে বিয়োগ করলে আমরা কি পেয়ে যাবো, নিউটন সংখ্যা। এভাবে কি করি আমরা একটা অ্যাটমকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। এটা দেখো এখান থেকে একটা প্রবলেম দিয়ে, প্রবলেমটা কি বলেছে, বলছে যদি কি হয়, যদি 6C12 এই পরমাণুর ক্ষেত্রে নিউটন সংখ্যা দ্বিগুণ এবং প্রোটন সংখ্যা অর্ধেক করা হয়, তবে নতুন পারমাণবিক ভর কত হবে এবং শতকরা কত বৃদ্ধি পাবে। এখানে জিজ্ঞেস করেছে আমার একটা কে আছে, আমার আছে 6C12, এই পরমাণুটা দিয়েছে। এই পরমাণুর ক্ষেত্রে কি বলেছে
যে নিউটন সংখ্যা দ্বিগুণ করা হয়েছে আর প্রোটন সংখ্যা কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে। তাহলে এই পরমাণুর নিউটন সংখ্যা দ্বিগুণ আর প্রোটন সংখ্যা অর্ধেক করলে নতুন ভরটা কত হবে জিজ্ঞেস করেছে, আর শতকরা কত বৃদ্ধি ভাবে জিজ্ঞেস করেছে। শতকরা কত বৃদ্ধি ভাবে মানে হচ্ছে আগে যে ভরটা ছিল আর এখন যে নতুন ভরটা হয়েছে শতকরা কতটা ইনক্রিমেন্ট হয়েছে, মানে পার্সেন্টেজ অফ ইনক্রিমেন্ট বার করতে দিয়েছে বা শতকরা বৃদ্ধির আমাকে বার করতে দিয়েছে। তাহলে এখানে দেখো আমি কি বলছি 6C12। এখানে আমার আগে কটা প্রোটন ছিল, আগে প্রোটন ছিল হচ্ছে আমার 6টা আর নিউটন ছিল 6টা। এটা এরপর কি হয়েছে, আমি কি করেছি এই পরমাণুর ক্ষেত্রে নিউটন সংখ্যাকে দ্বিগুণ করেছি। তাহলে নতুন করে নিউটন সংখ্যা কত হবে আমার এখন হবে 12 আর প্রোটন সংখ্যা কি করা হয়েছে অর্ধেক, মানে এখন কত হবে সেটা প্রোটন সংখ্যা হবে 3। আর আমরা কি জানি যে কোনো জিনিসের ভর সংখ্যা মানে কি হয় প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তাহলে এখানে ভরটা কত, এখানে ভরটা 12 আর নতুন যে চেঞ্জ করার পরে ভরটা এসেছে ভরটা কত হয়েছে আমার, ভরটা হয়েছে আমার 15। তাহলে আমার ছিল কত 12 হয়েছে কত 15। এটা তাহলে আমার কি ইনক্রিমেন্ট কত হবে, শতকরা বৃদ্ধি কত হবে। তাহলে আমরা যদি কি বৃদ্ধি বার করি তাহলে বৃদ্ধি কত হবে আমরা দেখবো। বৃদ্ধি মানে কি করে বার করবো বৃদ্ধি, দেখো আমার ফাইনালি কত হয়েছে, আগে কত ছিল, তাহলে ফাইনালি কত হয়েছে, ফাইনালি হয়েছে 15, আগে ছিল আমার কত 12। আর আমি কত নিয়ে আগে কত ছিল 12 × 100। এইটা বার করলে কি এটা হচ্ছে আমাদের কি শতকরা বৃদ্ধির ফর্মুলা। যে কি হয় আমার আগে কত ছিল ওইটা জানতে হবে, ফাইনালি কত হয়েছে ওইটা জানতে হবে। তাহলে আমি কি বার করতে পারবো যে বৃদ্ধি কত রয়েছে বার করতে পারবো। তাহলে কি হবে প্রথমে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল × 100। এটা করলে কি পেয়ে যাবো আমি পার্সেন্টেজ শতকরা বৃদ্ধির পরিমাণটা আমরা পেয়ে যাবো। তাহলে কত হবে এটা 3/12, 3/12 মানে কত আসবে 1/4 গুণিত কি হবে 100 মানে কত হবে এটা কাটাকাটি করলে আসবে 25%। তাহলে কি হবে দেখো 25% কি হবে উত্তর হবে। তাহলে এইভাবে তোমাদেরকে যদি কোনো বলে দেয় তোমরা কি করতে পারবে ইজিলি আশা করি বার করতে পারবে যে শতকরা বৃদ্ধি কত হবে এবং বার করতে পারবে। এটা এই টাইপের প্রবলেম কিন্তু আসে পরীক্ষায়। এটা এরপরে কি দেখবো, তাহলে দেখো আমরা কি জানতে পারলাম একটা পরমাণুর ক্ষেত্রে কি করে প্রকাশ করে পরমাণুটাকে সেটাই জানতে পারলাম, আর তার কটা ইলেকট্রন প্রোটন নিউট্রন কটা আছে সেটাই জানতে পারলাম। এরপর কি দেখবো ওই ইলেকট্রন প্রোটন নিউট্রন করে জিনিসগুলো আছে কি প্রথমে পড়বো হচ্ছে কি আমরা আইসোটোপ। আইসোটোপ কাদেরকে পড়বে এটা মনে রাখবে, যে সমস্ত পরমাণুর ক্ষেত্রে কি হবে প্রোটন সংখ্যা সমান হয়ে যাবে তাকে আমরা কি বলবো আইসোটোপ বলবো। তাহলে আইসোটোপ কখন আসবে যদি কি হয় আমার যদি প্রোটন সংখ্যা কি হয়ে যায়, প্রোটন সংখ্যা সমান হয়ে যায়, প্রোটন সংখ্যা যদি কি হয় সমান হয়ে যায় বা একই হয়, প্রোটন সংখ্যা যদি একই হয় তাকে তখন কি আসে তখন আসে আমার কি হচ্ছে আইসোটোপ। যেমন এক্সাম্পল দেখলে বুঝতে পারবে 1H1 1H2 1H3। দেখো এটা হচ্ছে কি হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে কটা প্রোটন আছে একটা, এখানে দেখো একটা প্রোটন, এখানে দেখো একটা প্রোটন। তাহলে তিনজনকার মধ্যে কি আছে তিনজনের মধ্যে প্রোটন সংখ্যাটা সমান আছে, প্রোটন সংখ্যা সমান থাকলে তাদেরকে কি বলবো পরস্পরের আইসোটোপ বলবো। আর আমরা কি বললাম একটু আগে নিচে প্রোটন সংখ্যা উপরেটা ভর সংখ্যা। এটা তাহলে এখানে দেখো প্রোটন সংখ্যা তিনজনের ক্ষেত্রে সমান, ওই জন্য কি বলছি আমরা একা পরস্পরের আইসোটোপ বলছি। এটা এরপর এখানে কি হয়ে থাকে এখানে মাঝে মাঝে তোমার এরকম জিজ্ঞেস করতে পারে, হয়তো বলে দিল যে দুটো আইসোটোপ আছে, এখানে হাইড্রোজেনের 3টে আইসোটোপ, আমি বললাম হয়তো কোনো জিনিসের 2 বা 3টে আইসোটোপ আছে বলে দিলাম এবং বললাম এই আইসোটোপটা নেচারে এত % পাওয়া যায়, এই আইসোটোপটা নেচারে এত % পাওয়া যায়। তোমাকে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে তাহলে এর অ্যাভারেজ মাসটা কত হবে বা অ্যাভারেজ ভরটা কত হবে এরকম টাইপের জিজ্ঞেস করতে পারে। দেখো হয়তো তোমাকে এরকম দিল হয়তো যে কি দেবে তোমাকে এরকম দিল যে ক্লোরিনের 2টো আইসোটোপ আছে, একটাকে বলছি আমরা Cl1735 আর একটা দিল হয়তো Cl1737। এটা এইটার নেচারে পাওয়া যায় 75%, এটাকে পাওয়া যায় 25%। জিজ্ঞেস করতে পারে এখানে যে এর অ্যাভারেজ মাস কত হবে এরকম টাইপ। যখন এরকম টাইপের জিজ্ঞেস করবে তখন কি করবে অ্যাভারেজ মাসটা বার করার জন্য বা কি হয় বা যেটা আমার হচ্ছে অ্যাভারেজ অ্যাটমিক মাস, এটা কি হবে দেখবে এর ভর কত দেওয়া আছে একটা আছে 35 আর কত % পাওয়া যাচ্ছে 75%। তাহলে কত হবে 35 গুণিত 75 প্লাস এটা কত এটা ভর কত 37 কত % পাওয়া যাচ্ছে 25। তাহলে কত হবে 37 গুণিত 25 ডিভাইডেড বাই কত হবে 100 হবে। যদি এটা কি থাকতো যদি আমরা 3টে আইসোটোপ থাকতো তাহলে কি করতাম জনটা যত % পাওয়া যাবে সেই % কিন্তু তার ভর এটা গুণ করে 100 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাবো তার শতকরা ভরটা কত ভাগ আমরা পেয়ে যাবো বা সরি শতকরা ভর না অ্যাভারেজ ভরটা কত ভাগ আমরা পেয়ে যাবো। এটা বার করো এটা কত হবে আমি এখান থেকে 25 কমন নিই তাহলে কত আসবে 25 কমন নিলে আসবে হচ্ছে 35 গুণিত 3 প্লাস 37 ডিভাইডেড বাই কত আছে 100। এটা কাটলে কত আসবে এটা কাটলে আসবে 4। তাহলে 35 গুণিত 3 করলে কত হয় 105 প্লাস 37 ডিভাইডেড বাই 4। 105 প্লাস 37 করলে কত হয় 105 প্লাস 37 করলে আসছে হচ্ছে তোমার 142 ডিভাইডেড বাই 4।
ভরটা কত আসছে, অ্যাভারেজ মাসটা আসছে আমার 35.5। ওই জন্য দেখো যখন আমরা ক্লোরিনের ভর লিখি কত লিখি আমরা 17 Cl 35.5 লিখি আমরা, এই জন্য আমরা কি লিখি 35.5 লিখে থাকি। কেন? কারণ ক্লোরিনের অ্যাভারেজ যে মাসটা হয়ে থাকে সেটা কত হয়ে থাকে 35.5। এইভাবে তোমাদেরকে কি করতে পারে জিজ্ঞেস করতে পারে। তাহলে আইসোটোপ মানে বুঝতে পারলে আইসোটোপ মানে কি হবে, প্রোটন সংখ্যাটা সমান হবে, তাদেরকে আমরা কি বলবো পরস্পরের আইসোটোপ বলবো। এটা এবারে কি দেখবো আমরা, এবারে দেখবো হচ্ছে আইসোবার কোনটাকে বলছি আমরা, কি দেখবো আমরা যে আইসোবার আমরা কোনটাকে বলছি আমরা এই জিনিসটা দেখবো যে আইসোবার জিনিসটা কি। দেখো আইসোটোপের ক্ষেত্রে কি দেখলাম আমরা, যদি কি হয় প্রোটন সংখ্যাটা সমান হয় তাকে আমরা বলছিলাম কি, তাকে আমরা বলছিলাম হচ্ছে আইসোটোপ। আইসোবার কোনটার ক্ষেত্রে আমরা রাখবে, যাদের ক্ষেত্রে কি হবে, যাদের ক্ষেত্রে ভর সংখ্যাটা সমান হবে তাদেরকে কি বলবো আমরা হচ্ছে আইসোবার। তাহলে আইসোবার মানে কি হয়, যাদের ক্ষেত্রে কি হয়ে যায় ভর সংখ্যাটা সমান হয়ে যায়। কি বলছি আমরা, ভর সংখ্যা যদি সমান হয় তাকে আমরা বলবো আইসোবার। এক্সাম্পল দিলে বুঝতে পারবে, যেমন আমি বললাম হয়তো 19 পটাশিয়াম 40, আর একটা বললাম 20 ক্যালসিয়াম 40। তাহলে এখানে দেখো এদের কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, পটাশিয়ামের প্রোটন সংখ্যা 19, ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা 20, কিন্তু দেখো ভর সংখ্যা এরও 40 এরও 40, তাহলে দুজন পরস্পরের কি হবে, দুজন পরস্পরের হবে আইসোবার। তাহলে আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান, দেখো টয়ের সঙ্গে টয়ের মিল আছে, টোপ প্রোটন, আইসোবার র আছে আর ভরেরও র আছে, তাহলে কি হবে আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা একই বা সেম হলে তাকে আমরা কি বলে থাকি পরস্পরের আইসোবার বলে থাকি। এটা এরপর দেখো কি আছে আইসোটোন। আইসোটোন কাদেরকে বলবো, যখন কি হবে আমার নিউটন সংখ্যা সমান হয়ে যাবে, তার ক্ষেত্রে কি হবে টোন দেখো দন্তন্য আছে মানে নিউটন সংখ্যা যদি কি হয়ে যায়, যদি আমার নিউটন সংখ্যা যদি কি হয়ে যায়, নিউটন সংখ্যা যদি আমার কি হয় পরমাণুগুলোর মধ্যে একই হয়ে যায় বা একই হয় বা সমান হয় তাকে আমরা কি বলে থাকি পরস্পরের আইসোটোন বলে থাকি। এটা এখানে দেখো এখানে কটা প্রোটন আছে, একটা প্রোটন, ভর সংখ্যা কত 3, তাহলে আমি এখানে নিউটন সংখ্যা বার করতে পারবো, এর কটা নিউটন হবে উপর থেকে নিচে বিয়োগ করে নিউটন সংখ্যা পেয়ে যাবো। তাহলে এখানে নিউটন সংখ্যা কটা আছে 2, এখানে এখানে নিউটন সংখ্যা কটা আছে দেখো বিয়োগ করলে পেয়ে যাবো 2, 4 মানে 2 মানে কত হচ্ছে এখানে হচ্ছে 2, তাহলে এরা দুজন পরস্পরের কি হবে, এরা দুজন পরস্পরের হবে হচ্ছে আমার আইসোটোন। বোঝা গেল আশা করি। এটা এরপর কি দেখো আমরা আইসোডায়াফার। আইসোডায়াফার জিনিসটা কি বলতে এসেছি কি, নিউটন আর প্রোটন এই যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটা যখন সেম হয়ে যায় তাকে আমরা পরস্পরের কি বলি আইসোডায়াফার বলে থাকি। মানে কি হবে এখানে কি হবে যখন ওই প্রোটন কি হয়ে থাকে নিউটন মাইনাস প্রোটন এই নাম্বারটা যদি সেম হয়ে যায়, এই নাম্বারটা যদি কি হয় এই নাম্বারটা যদি একই হয় তাকে আমরা কি বলে থাকি, একই হলে তাকে আমরা পরস্পরের কি বলে থাকি আইসোডায়াফার। ডি ফর ডিফারেন্স, মানে ডিফারেন্স নিলে কি হবে এই নিউটন মাইনাস প্রোটন নাম্বার ডিফারেন্সটা বার করবো। মানে ধরো তোমাকে একটা মৌল দিল, মৌলে তুমি কি করবে যে নিউটন মাইনাস প্রোটনটা বার করবে আর একটা মৌলের নিউটন মাইনাস প্রোটনটা বার করবে, যদি সেম হয়ে যায় তাকে পরস্পরের কি বলবো আমরা আইসোডায়াফার বলবো। তাহলে দেখো এখন তো কটা জিনিস দেখলাম আমরা চারটা, আইসোটোপ প্রোটন সংখ্যা সমান, আইসোবার ভর সংখ্যা সমান, আইসোটোন নিউটন সংখ্যা সমান, আরটা কি দেখলাম আমরা আইসোডায়াফার। মানে কি হবে এখানে নিউটন মাইনাস প্রোটন সংখ্যা যে ডিফারেন্স এইটা আছে সমান, তাকে আমরা কি বলি আইসোডায়াফার। এরপরে কি দেখবো আইসোস্টার। আইসোস্টার কোন লোকে বলে থাকি মনে হবে, এখানে কি হবে যদি কি হয়ে যায় ইলেকট্রন সংখ্যা প্লাস কি হবে ইলেকট্রন সংখ্যা এবং কি হবে মনে রাখবে ইলেকট্রন সংখ্যা এবং পরমাণু সংখ্যা যদি সমান হয়ে যায়, পরমাণু সংখ্যা যদি সমান হয় তাদেরকে আমরা পরস্পরের কি বলে থাকি, তাদেরকে পরস্পর আমরা বলে থাকি আইসোস্টার। যেমন তুমি দেখলেই বুঝতে পারবে যে N2O আরটা দেখছি আমরা CO2, এখানে কটা পরমাণু আছে দেখো, দুটো নাইট্রোজেন একটা অক্সিজেন, এখানে দেখো দুটো অক্সিজেন একটা কার্বন, পরমাণু সংখ্যা সমান। এখানে দেখো ইলেকট্রন সংখ্যা গুণ, নাইট্রোজেন কটা ইলেকট্রন থাকে 7টা আর অক্সিজেনে কটা থাকে 8টা, তাহলে এখানে কত 7 সাথে 14 আর 8 কত হচ্ছে 22, কটা ইলেকট্রন হচ্ছে এখানে মোট 22টা ইলেকট্রন। CO2 তো ভাবো কার্বনে কটা থাকে 6টা আর অক্সিজেন কটা থাকে 8টা, তাহলে দুটো অক্সিজেনের 16, 16 6 22। তাহলে এখানে দেখো কি পেলাম আমি, এখানে পেলাম আমরা পরমাণু সংখ্যাও সমান হয়ে গেছে আর ইলেকট্রন সংখ্যাও সমান হয়ে গেছে, তাহলে এদেরকে পরস্পরের কি বলবো আমরা আইসোস্টার বলবো। এটা এরপর দেখবো আইসো ইলেকট্রনিক স্পিসিস। আইসো ইলেকট্রনিক স্পিসিস মানে কোন লোক বলবো যাদের ক্ষেত্রে কি হবে ইলেকট্রন সংখ্যাটা সমান হয়ে যায়, তাদেরকে আমরা কি বলবো আইসো ইলেকট্রনিক স্পিসিস বলবো। যেমন আমি তোমাকে বলে থাকি যদি হয়তো যে হয়তো F মাইনাস এটা বললাম, বা বললাম হয়তো অক্সিজেন -2 বা বললাম নাইট্রোজেন -3। F মাইনাস মানে কি F এ যটা ইলেকট্রন আছে মাইনাস মানে একটা ইলেকট্রন বাড়বে, F এ 9টা ইলেকট্রন থাকে মাইনাস মানে কটা হয়ে যাচ্ছে 10টা হয়ে যাচ্ছে, অক্সিজেনে কটা ইলেকট্রন থাকে 8টা -2 মানে 10টা হয়ে যাচ্ছে, নাইট্রোজেন থাকে 7টা -3 মানে 10টা হয়ে যাচ্ছে। তাহলে দেখো সবাইকার মধ্যে কি আছে ইলেকট্রন সংখ্যাটা সমান আছে, তাহলে এদেরকে কি বলবো আমরা পরস্পরের সাথে আইসো ইলেকট্রনিক স্পিসিস বলবো। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে দেখো এই একটা পরমাণুকে কিভাবে প্রকাশ করি তার বেসিস করে আমরা কি কি বার করতে পারলাম, তার বেসিস করে আমরা বার করতে পারলাম বিভিন্ন আইসোটোপ, আইসোবার, তারপর আইসোটোন, আইসোডায়াফার, আইসোস্টার, আর পেলাম হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। এটা
এরপর দেখো এখান থেকে কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার, তোমাদের জেন পাসে কোশ্চেনের পরীক্ষায় পড়েছে। কি বলেছে যে 19 কে 41 আর 18 আর গুণ 40 হল পরস্পরের কি, এটা আমাকে বার করতে দিয়েছে। তাহলে কি করবো আমি এখান থেকে নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা বার করে নেবো। তো দেখো প্রথমে কি দেওয়া আছে কে 19 41, এখানে প্রোটন সংখ্যা কটা আছে, প্রোটন সংখ্যা আছে আমার 19টা, নিউটন সংখ্যা কটা আছে বিয়োগ করলেই পেয়ে যাবে 21টা, 21টা আছে কি আমার নিউটন সংখ্যা, প্রোটন কটা আছে 19টা। সিমিলারলি আমরা যদি কি করি, সরি 21টা না 22টা আছে। আর কি দেখবো আমরা এ আর 18 40, এখানে প্রোটন সংখ্যা কটা আছে 18 আর নিউটন সংখ্যা কটা আছে আমার 22। তাহলে দেখো এই দুটোর সঙ্গে কোন জিনিসটা ম্যাচ করছে, প্রোটন সংখ্যা কিন্তু ম্যাচ করেনি, কিন্তু দেখো নিউটন সংখ্যা এরও 22 এরও কত বেরিয়েছে 22। তো যেহেতু নিউটন সংখ্যা সেম হলে আমরা কি বলি আইসোটোন বলে থাকি বা আইসোটনিক বলে থাকি। তাহলে দেখো আর পরস্পরের কি হবে, এরা পরস্পর হবে হচ্ছে কি আইসোটোন, এই যেটা আছে এটা হচ্ছে পরস্পরের আইসোটোন হবে উত্তর। আশা করি বোঝা গেল। এই কোশ্চেন 2024 সালে পড়েছে, যে গত বছর এক্সাম হলো তোমাদের এটা পড়েছে। কি বলেছে, বলছে সিওর সাথে কোনটি আইসো ইলেকট্রনিক হয়, কি জিজ্ঞেস করছে সিওর সাথে কোনটি আইসো ইলেকট্রনিক হয়। একটু আগে দেখলাম আইসো ইলেকট্রনিক মানে কি বললাম আমরা, যেখানে ইলেকট্রন সংখ্যাটা সমান হবে তাকে আমরা আইসো ইলেকট্রনিক বলবো। এবার দেখবো কার সাথে জিজ্ঞেস করছে সিওর প্রথমে কটা ইলেকট্রন আছে গুনবো আগে, কার্বনে কটা ইলেকট্রন থাকে 6টা, অক্সিজেনে কটা ইলেকট্রন থাকে 8টা, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা আছে কটা এখানে 14টা এটা। এবার দেখবো নাইট্রোজেন কি আছে N2, একটা নাইট্রোজেন 7টা থাকে, দূরে কটা আছে 14টা, Cn মাইনাস কার্বনে কটা থাকে, কার্বনে থাকে হচ্ছে 6টা, অক্সিজেন থাকে 7টা, আর এখানে মাইনাস মানে কত একটু 14 ইলেকট্রন হচ্ছে। তারপরে দেখবো কি NO প্লাস মানে নাইট্রোজেনে কটা ইলেকট্রন থাকে 7টা, অক্সিজেন থাকে 8টা, আর প্লাস মানে একটা কমিশন কটা আছে এর মধ্যে জিজ্ঞেস করেছে 14 ইলেকট্রন। তারপরে জিজ্ঞেস করেছে কি, আমাদের জিজ্ঞেস করেছে অক্সিজেন প্লাস O2 প্লাসের মধ্যে কি হয়, একটা অক্সিজেনের মধ্যে কটা ইলেকট্রন থাকে 8টা, দুটোর মধ্যে 16, আর প্লাস মানে কটা আছে 15টা ইলেকট্রন দেওয়া আছে। দেখো এখন তোমাদের বাংলা কোশ্চেনটা কি করেছে, বাংলা কোশ্চেন ভুল দেওয়া আছে যে সিওর সাথে কোনটি আইসো ইলেকট্রনিক হয়, এটা আইসো ইলেকট্রনিক, ইংলিশে দেখো ঠিক দেওয়া আছে। কি বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্পিসিস ইজ নট আইসো ইলেকট্রনিক। ওই জন্য যখন কোশ্চেন থাকে না তখন ইংলিশ ভার্সনটা ভালো করে চেক করবে। এখন থেকে কি বলেছে হুইচ স্পিসিস ইজ নট আইসো ইলেকট্রনিক, নট মানে কোনটা এর সাথে ম্যাচ করছে না, ইলেকট্রন সংখ্যাটা কার ম্যাচ করছে না। দেখো সিওর সাথে ইলেকট্রন সংখ্যা কত বেরিয়েছে, এর জন্য কত বেরিয়েছে সিওর 14টা আছে, দেখো এরও 14 ইলেকট্রন, এরও 14, কিন্তু অক্সিজেন প্লাসে কটা আছে 15টা ইলেকট্রন। তাহলে কি হবে এরা তিনজনের সঙ্গে আইসো ইলেকট্রনিক, কিন্তু এই O2 প্লাস কিন্তু এর সঙ্গে আইসো ইলেকট্রনিক নয়। উত্তর কোনটা হবে, উত্তর হবে তোমাদের হচ্ছে O2 প্লাস, যেটা আছে এই উত্তর হবে কোনটা O2 প্লাসটা হবে কিন্তু এখানে উত্তর। বুঝতে পারলে আশা করি, ঠিক আছে। এরপর দেখো, তাহলে দেখো বিজ্ঞানীরা কি করলো, বিজ্ঞানীরা প্রথমে একটা ধারণা দিয়েছিল যে অ্যাটমকে ভাঙা যায় না, কিন্তু পরে যখন আস্তে আস্তে সায়েন্স উন্নত হতে শুরু করলো দেখলো যে অ্যাটমকে ভাঙা যাচ্ছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যাচ্ছে। তো একটু আগে বললাম যে নিউটন কি হয়েছে, নিউটন একটু পরে আবিষ্কার হয়েছে, প্রথমে আবিষ্কার হয়েছে ইলেকট্রন, তারপর আবিষ্কার হয়েছে প্রোটন। যখনই ইলেকট্রন আর প্রোটন আবিষ্কার হয়ে গেল, বোঝা গেল যে পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে প্রোটন আছে, তখনই বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল এলো যে ইলেকট্রন প্রোটন তো আছে, কিন্তু আছে কিভাবে। এটা জানার জন্য কি করলো বিজ্ঞানীরা বিভিন্ন রকমের মডেল দিল, সেরকমই কিছু মডেল আমাদেরকে পড়তে হবে এবং দেখবো আমরা যে বিজ্ঞানের মডেল দিয়েছে আমরা দেখবো কি প্রতিবার কি হবে ওই প্রতিটা মডেলে কি হচ্ছে ফেলিওর হয়ে যাচ্ছে, এবং ফেলিওরটা কেন হচ্ছে আমরা সেই জিনিসটা দেখবো। তারপরে কি হবে একজন বিজ্ঞানী ফেলিওর হবে, তারপরে দেখা যাবে আরো একজন বিজ্ঞানী আসবে, সে কি করবে আরো একটা মডেল দেবে, আরো বিজ্ঞানী আসবে আরো মডেল দেবে, এরকম করে আনটিল আনলেস যতক্ষণ না আমরা পর্যন্ত ঠিকঠাক করে একটা মডেল পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো পড়ে যাবো। দেখো এরকমই কি প্রথমে বিজ্ঞানী থমসন একটা মডেল দিয়েছে, তাকে আমরা কি বলি থমসন মডেল অফ অ্যাটম বলে থাকি বা থমসনের অ্যাটমিক মডেল বলে থাকি। ও কি করেছিল তখন অবধি বললাম কি, তখন অবধি কিন্তু আবিষ্কার হয়নি কি নিউটন। তাহলে ও কি করেছিল, ও জানে যে একটা পরমাণু কি দিয়ে তৈরি হয় ইলেকট্রন আর প্রোটন, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ আর প্রোটন মানে পজিটিভ চার্জ। ও কি করে কল্পনা করেছিল, ওই জিনিসটাকে এইভাবে কল্পনা করেছিল, কি বলেছিল এইভাবে যে একটা প্রোটনের একটা অ্যাটমের মধ্যে কি হয়, একটা অ্যাটমের মধ্যে যে এরকম করে অ্যাটম এরকম গোলাকার বস্তু হবে এবং তার মধ্যে কি থাকবে পজিটিভ চার্জে যাদের ছড়িয়ে থাকবে, তার মাঝে কি থাকবে ইলেকট্রন গাঁথা অবস্থায় থাকবে, ঠিক লাইক হচ্ছে তরমুজের মতন বা ওয়াটারমেলনের মতন। এখানে কি থাকে তরমুজের মধ্যে দেখো কি আছে এরকম আছে, আর কি থাকে আমরা জানি তরমুজটাকে কাটলে কি দেখতে পাই ভিতরে লাল শাঁস দেখতে পাই, আর তার মধ্যে কালো কালারের যে বীজগুলো থাকে ওগুলো কি থাকে গাঁথা অবস্থায় থাকে। সেরকম ভাবেই কল্পনা করেছিল অ্যাটমটাকে। কি বলেছিল ওই যে লাল শাঁসটা হচ্ছে কি পজিটিভ চার্জ, আর ওই কালো কালারের যে বীজগুলো থাকে ওগুলোকে কি বলছি আমরা ইলেকট্রন। তাহলে এইভাবে সে কল্পনা করেছিল একটা কি কল্পনা করেছিল যে অ্যাটম এরকম ভাবে থাকে, অ্যাটমের মধ্যে ইলেকট্রন আর প্রোটন এইভাবে ছড়িয়ে থাকে। এইভাবে কে ভেবেছিল বিজ্ঞানী থমসন এইভাবে মডেলটাকে ভেবেছিল। কিন্তু কি হলো এই মডেলটাকে ওই জন্য কি বলা হয় না ওয়াটারমেলন মডেলও বলা হয় বা পাম পুডিং মডেলও বলা হয়ে থাকে। এই যে মডেলটা আছে মডেলের নাম কি হয় ওয়াটারমেলন মডেলও আমরা কি বলে থাকি থমসনের মডেলের নাম হচ্ছে ওয়াটারমেলন মডেল এটা। কিন্তু দেখো এই মডেলটা কিন্তু স্থায়ী হয়নি, এই মডেলটাকে বিজ্ঞানীরা কি করেছে মডেলটাকে বাদ দিয়ে দিয়েছে টোটালি ভাবে। কেন বাদ দিল, কারণ দেখো
এই মডেলের ক্ষেত্রে কি, এই মডেলের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা, ইলেকট্রনটা কি অবস্থায় আছে, গাঁথা অবস্থায় আছে। কিন্তু আমরা কি জানি অ্যাটমের মধ্যে কি হয়, পরে দেখা গেছে অ্যাটমের মধ্যে কি হয় যে এই নিউক্লিয়াস যে পজিটিভ চার্জ থাকে ওকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি করতে থাকে, ঘুরতে থাকে। কিন্তু এখানে কি দেখাচ্ছে যে ইলেকট্রনটা কি অবস্থায় আছে, স্ট্যাটিক অবস্থায় আছে। এই জন্য কি হয়েছিল, এই মডেলটাকে বাদ দিয়ে দিয়েছিল। আর সব থেকে বড় কারণ ছিল এই মডেলের সাহায্যে কিন্তু কোনো রকম ভাবে অ্যাটমের স্থায়িত্বকে ব্যাখ্যা করতে পারেনি বিজ্ঞানী থমসনের জন্য কি হয়েছিল, এই মডেলটাকে টোটালি বাদ দেওয়া হয়েছিল। এটা এরপরে কি দেখবো আমরা, এরপর দেখবো যখন এটা হয়ে গেল তখন কি করলো, তখন বিজ্ঞানী কি করলো, বিজ্ঞানী রাদারফোর্ড আর একটা এক্সপেরিমেন্ট করেছিল। সে কি করেছিল, ওই এক্সপেরিমেন্টটা করার পর একটা মডেল দিয়েছিল, তাকে আমরা কি বলছি, রাদারফোর্ড অ্যাটমিক মডেল। এটা বলছি আমরা কি করবো, এই রাদারফোর্ডের অ্যাটমিক এক্সপেরিমেন্টটা দেখে নেবো, ও এক্সপেরিমেন্টটা কি করেছিল। তারপর এক্সপেরিমেন্ট থেকে কি ও কিছু অবজারভেশন দেখতে পেয়েছিল, সেই অবজারভেশনের বেসিসে কি করেছিল, একটা মডেল দিয়েছিল। আমরা এখন ভালো করে দেখবো এই কি মডেল দিয়েছিল আর কি এক্সপেরিমেন্টটা করেছিল। এটা আমি কি বললাম, তখন সায়েন্স উন্নত হয়ে গেছে। তখন দেখো রেডিও অ্যাক্টিভ সোর্স থেকে আমরা আলফা কণা রশ্মি কিন্তু আবিষ্কার করতে পেরেছি। ও কি করলো, একটা আলফা কণা রশ্মি কি করেছিল, এখানে নিয়েছিল, আলফা কণাকেই নিয়েছিল, এখানে আলফা কণার সোর্স, মানে এখান থেকে কি বেরোবে, আলফা কণা বেরোবে। তেজস্ক্রিয়তা পড়েছে তোমরা, আলফা কণা থাকে, বিটা কণা থাকে, গামা কণা থাকে। আলফা কণা কি প্রকৃতির হয়, পজিটিভ চার্জ হচ্ছে আলফা কণা, আর বিটা কণা মানে হচ্ছে নেগেটিভ চার্জ। এটা এখানে কি রাখা আছে, বিম অফ আলফা পার্টিকেল, মানে আলফা পার্টিকেলের সোর্স রাখা আছে। ও কি করছে, ও গিয়ে করে একটা পাথর ধাক্কা করছে। এই পাতটা কি পাত, দেখো গোল্ড ফয়েল, সোনার পাত রাখা আছে। সোনা কি একটা পদার্থ, সেই পদার্থের মধ্যে কি থাকে, তার পরমাণু থাকে। তো পরমাণুর সঙ্গে গিয়ে করে কি করছে, ইন্টারাকশন করছে। কে করছে, এই আলফা পার্টিকেল। তারপরে কি হয়েছে, তার পিছন সাইডে দেখো একটা পর্দা দেওয়া আছে, এটা পর্দার আকারে দেওয়া আছে। পর্দাটাকে কি, জিঙ্ক সালফাইড একটা পর্দা এখানে দেওয়া আছে। ওই পর্দাতে কি হয়, ওই আলফা কণাটা যেখানে গিয়ে ধাক্কা করবে ওখানে কি করবে, একটা করে তোমার কি একটা পয়েন্ট তৈরি হবে। মানে এখন তো এখানে ধাক্কা করলো, দেখো এখানে কি হয়েছে, এরকম একটা পয়েন্ট তৈরি হয়েছে, এখানে এরকম পয়েন্ট তৈরি হয়েছে, এখানে এরকম পয়েন্ট তৈরি হয়েছে। মানে যেখানে যেখানে গিয়ে আলফা কণা ধাক্কা করবে ওই পর্দা দেওয়া সেখানে সেখানে কি দেবে, পয়েন্ট তৈরি হবে। এরকম টাইপের একটা এক্সপেরিমেন্ট সে কাজটা করেছিল। তাহলে করেছিল কি, আলফা কণা সোর্স রেখেছিল, আলফা কণার সোর্সটাকে কোথায় গিয়ে ধাক্কা করেছে, এই গোল্ড ফয়েলের পাতায় গিয়ে আলফা কণা কি করেছে, ধাক্কা করেছে। তারপর সাইডে কি, সাইডে এরকম করে দেখতে পাচ্ছে যে কি কতগুলো এরকম করে পয়েন্ট তৈরি হয়েছে। এই এক্সপেরিমেন্টটা করেছিল বিজ্ঞানী রাদারফোর্ড। এই এক্সপেরিমেন্টটা করার পর সে কি হলো, এই এক্সপেরিমেন্ট করার পর সে দেখতে পেলো যে কি সিদ্ধান্তে পৌঁছালো। এক্সপেরিমেন্ট এরকম করেছিল, এক্সপেরিমেন্ট করার পর সিদ্ধান্তে এরকম পৌঁছালো যে এক্সপেরিমেন্ট যখন করেছিল তখন দেখলো যে কি ম্যাক্সিমাম আলফা কণাগুলো কি হচ্ছে, যে ম্যাক্সিমাম আলফা কণাগুলো সরাসরি বেরিয়ে চলে যাচ্ছে। যে আলফা কণাগুলো ছিল এখানে দেখলে তুমি ভালো বুঝতে পারবে কি হয়, যে ম্যাক্সিমাম আলফা কণা এখানে দেখো যেখানে কি হয়েছে, যতগুলো আলফা কণা যাচ্ছে ম্যাক্সিমাম আলফা কণা কি হচ্ছে, সোজা বেরিয়ে চলে যাচ্ছে। খুব কম পরিমাণে, খুব কম পরিমাণে ওটা, মানে 20,000-এর মধ্যে একটা আলফা কণা কি হচ্ছে, সোজা বেরিয়ে আসছে। বাদ বাকি সবগুলো কি হচ্ছে, সোজা সোজা বেরিয়ে চলে আসছে। একটা হচ্ছে কি, মানে একটা যে বরাবর যাচ্ছে ওই বরাবরই কি হচ্ছে, একটা ফিরে আসছে। মানে ম্যাক্সিমাম গুলো কি হচ্ছে, চারদিকে আস্তে আস্তে সোজা বেরিয়ে যাচ্ছে। বিক্ষিপ্ত খুব কম পরিমাণে হচ্ছে। আর যেটা হচ্ছে ওই 20,000-এর মধ্যে একটা সোজা এরকম ফিরে আসছে 180 ডিগ্রি করে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে ম্যাক্সিমাম গুলো কিন্তু সোজা বেরিয়ে চলে যাচ্ছে। এই ঘটনাটা দেখতে পেয়েছিল কি বিজ্ঞানী রাদারফোর্ড। এই ঘটনা দেখার পর সে কি সিদ্ধান্তে পৌঁছালো, ও সিদ্ধান্তে পৌঁছালো এরকম যে দেখো, বিক্ষিপ্ত হওয়া মানে কি, আমি পাঠাচ্ছি কাকে, পজিটিভ চার্জকে পাঠাচ্ছি, তাহলে বিক্ষিপ্ত হবে কার সাথে, পজিটিভ চার্জ যেখানে হবে সেখানে বিক্ষিপ্ত হবে, বাদ বাকি জায়গাতে বিক্ষিপ্ত হবে না। ও তো নেগেটিভের সঙ্গে বিক্ষিপ্ত করবে না। ও কি করবে, যেখানে পজিটিভ চার্জ থাকবে, যেহেতু আমি পজিটিভ পাঠাচ্ছি, পজিটিভের সঙ্গে পজিটিভ ধাক্কা হলে কি হবে, ও বিক্ষিপ্ত হয়ে ঘুরে চলে আসবে এখানে। তাহলে এখানে দেখো ওই জন্য কি করলো, ও ওই এক্সপেরিমেন্টটা দেখে করে একটা সিদ্ধান্তে পৌঁছালো। সিদ্ধান্তে কি পৌঁছালো, ও বললো যে পরমাণুর ম্যাক্সিমাম জায়গার ভিতরে স্থানটা কি হয়, ফাঁকা হয়ে থাকে। কারণ সোজা সোজা বেরিয়ে যাচ্ছে, তো কোনো পার্টিকেল টার্টিকেল কিছু নেই। যদি সোজা বেরিয়ে যাচ্ছে মানে কি, নিশ্চয়ই কেউ নেই, ধাক্কা খেলে দেখি তো ঘুরে আসছে পিছন দিকে। ওই জন্য কি হচ্ছে, বলছে কি ম্যাক্সিমাম পরমাণু দিয়ে ফাঁকা, পরমাণুর ম্যাক্সিমাম জায়গাটা কি থাকে, ফাঁকা থাকে। এটা এরপর কি আরেকটা জিনিস বুঝলো কি, যে 20,000-এর মধ্যে একটা ঘুরে আসছে। মানে কি বুঝতে পারলো, যেটা ঘুরে আসছে কার সঙ্গে ধাক্কা করছে, নিশ্চয়ই পজিটিভ চার্জের সঙ্গে ধাক্কাটা খাচ্ছে। তাহলে কি বুঝলো, যে পজিটিভ চার্জটা ওই পরমাণুর মধ্যে খুব ছোট জায়গার মধ্যে আছে। এই জিনিসটা বুঝতে পারলো। আর কি, আর ম্যাক্সিমাম এগুলো কি হচ্ছে, বেরিয়ে চলে গেছে সোজা। তাহলে এখান থেকে সিদ্ধান্তে পৌঁছালো যে কি হয়, একটা পরমাণুর মধ্যে কি থাকে, একটা পরমাণুর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসের মধ্যে সমস্ত ভর থাকে। আর নিউক্লিয়াসটি কি প্রকৃতির হয়, সবসময় পজিটিভ প্রকৃতির হয়। এই সিদ্ধান্তে পৌঁছালো। আর কি সিদ্ধান্তে পৌঁছালো, যে ওই পজিটিভ চার্জটাকে কেন্দ্র করে কি হবে, ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে আস্তে আস্তে ঘুরতে শুরু করবে। একে এই আটটা সিদ্ধান্ত পৌঁছালো। এটা আর কি বললো, যে পরমাণুর ম্যাক্সিমাম স্থানে কি হচ্ছে, ফাঁকা অবস্থায় আছে। এটা কি, এরকম একটা সিদ্ধান্তকে পৌঁছালো। এরকম একটা সিদ্ধান্তে পৌঁছালো বিজ্ঞানী রাদারফোর্ড। তাহলে কি বোঝা গেল, যে রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করে একটা জিনিস বার করতে পারলো, যে পরমাণুর দুটো পার্ট, একটা নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত পার্ট, যে নিউক্লিয়াসের বাইরে থাকে। নিউক্লিয়াসের মধ্যে কে থাকবে, সমস্ত পজিটিভ চার্জ আর সমস্ত ভরটা নিউক্লিয়াসের মধ্যে থাকবে। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করবে, ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে কন্টিনিউ আস্তে আস্তে ঘুরতে শুরু করবে। এরকম একটা মডেল দিল কি, এরকম একটা মডেল বিজ্ঞানী রাদারফোর্ড এরকম টাইপের একটা মডেল দিয়েছিল। দেখো এরকম টাইপের জিনিসটা, এখানে মাঝে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস কি করছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হচ্ছে, ইলেকট্রন এরকম বৃত্তাকার কক্ষপথে আস্তে আস্তে ঘুরতে শুরু করছে। এরকম টাইপের একটা মডেল দিয়েছিল কি বিজ্ঞানী রাদারফোর্ড। এটা আর কি বলেছিল, যে পরমাণুর ম্যাক্সিমাম স্থানে কি ফাঁকা থাকে। এই মডেলটা দেখো আমাদের যে সৌরজগৎ আছে না, সেই সৌরজগতের মডেলের মতো। সৌরজগতে কি হয় দেখো, সূর্যটা মাঝে থাকে, সূর্যকে কেন্দ্র করে কি হয়, বিভিন্ন রকম গ্রহগুলো ঘুরতে থাকে। এবার এখনো দেখছে এরকম নিউক্লিয়াস মাঝে আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হচ্ছে, বিভিন্ন রকম গ্রহগুলো কি হচ্ছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে ঠিক গ্রহের মতন করে।
তো এই জন্য কি হয়, এই মডেলের সঙ্গে আমাদের সৌরজগতের মডেলের কিন্তু কি মিল পাওয়া যায়, যে সোলার সিস্টেম আছে সেই সোলার সিস্টেমের মিল পাওয়া যায়। এটা আর কি বলেছিল এখানে, আর বলেছিল কি হয় যে এখানে থাকে এখানে কি বলেছে, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস আর এটা হচ্ছে আমার ইলেকট্রন। নিউক্লিয়াস কি করছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কন্টিনিউম ঘুরছে। এবার যখন ঘুরছে দেখো নিউক্লিয়াস কি চার্জ, পজিটিভ চার্জ, আর ইলেকট্রন কি চার্জ, নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ কি করবে, এক পরস্পরকে আকর্ষণ করবে, তাদের মধ্যে একটা আকর্ষণ বল দেখা যাবে। এবার ভাব একটা জিনিস, যখন কোনো জিনিস এরকম বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে না, ও সবসময় কি চাই, বেরিয়ে যেতে চায়। তুমি এরকম এখানে একটা রকম সুতো বেঁধে এরকম ঢিল ঘোরাবে, দেখবে কি হয়, ঢিলটা যদি কোনো রকম যদি সুতোটা ছেড়ে যায় তাহলে ঢিলটা কি হয়, স্পর্শ করা সবসময় বেরিয়ে যায়। মানে ইলেকট্রনটা যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তাহলে ইলেকট্রন চাইছে কি, সবসময় এরকম একটা বেরিয়ে যেতে চাইছে, স্পর্শ বরাবর বেরিয়ে যেতে চাইছে। তাহলে কি হচ্ছে, একটা বল কাজ করছে কেন্দ্রের দিকে, একটা বল কাজ করছে কোন দিকে, বাইরের দিকে। এই কেন্দ্রের দিকে আকর্ষণ বল কাজ করছে, বাইরের দিকে কি আরেকটা বল কাজ করছে। এই দুটো বল পরস্পরের সাথে কি হয়, ব্যালেন্স অবস্থায় থাকে। কি হয়, এটা যে মুখে কাজ করে এটা ঠিক অপোজিট দিকে কাজ করে, কিন্তু কি হয়, মান দুটো পরস্পরের সঙ্গে সমান হয়, কিন্তু কি হয়, অভিমুখগুলো কি হয়, সম্পূর্ণ আলাদা হয়। এই ফোর্সটা ব্যালেন্স করে কি হয়, এই ফোর্সটা ব্যালেন্স করে এই পজিটিভ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হচ্ছে, ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এরকম একটা মডেলকে বিজ্ঞানী রাদারফোর্ড এরকম একটা মডেল সে দিয়েছিল। তা দেখো প্রথমে কি বোঝা গেল, প্রথমে ব্যাপারটা এরকম ছিল যে বিজ্ঞানীরা মনে করতো যে পরমাণুকে ভাঙাই যায় না। সায়েন্স উন্নত হলো একটু, তখন দেখা গেল যে না, ভাঙা যাচ্ছে। ভাঙা গেলে কি কি পাচ্ছি আমরা, অনেক ধরনের কণা পাচ্ছি আমরা, মূলত তিনটে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। যখনই বোঝা গেল যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ওখানে আছে, তখনই আমরা কি করলাম, তখনই বিভিন্ন বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছে যে আচ্ছা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তো আছে, তাহলে কিভাবে ছড়িয়ে আছে, অ্যাটমের মধ্যে কিভাবে আছে, ওটা জানার জন্য কি করলো, বিভিন্ন রকম মডেল দিল। প্রথমে দেখো বিজ্ঞানী কি এসেছিল, ডাল্টন। ডাল্টন যখন প্রথম ডাল্টন এসেছিল, ডাল্টন বলেছিল যে ভাঙা যায় না। তারপরে এসেছিল কে, থমসন। থমসন কি বললো, যে কি হয়, তরমুজের মতন করে থাকে পরমাণুটা, তরমুজের লাল শাঁসটা হচ্ছে পজিটিভ চার্জ, আর যে বীজগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। এরকম করে কি, এরকম একটা মডেল দিল। যখন এরকম একটা মডেল দিল, ওই মডেলটা কিন্তু ফেলিওর হয়ে গেল। কেন, কারণ ওই মডেলটা ব্যাখ্যা করতে পারলো না কিছু জিনিসকে, ওই মডেলটাকে বাদ দিয়ে দিলাম। তারপর কি হলো, তারপরে বিজ্ঞানের রাদারফোর্ড সে একটা এক্সপেরিমেন্ট করলো, এক্সপেরিমেন্ট করে কিছু অবজারভেশন পেলো, অবজারভেশন পে করে সে কি করলো, একটা মডেল দিল, তাকে আমরা কি বলছি, রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। এই মডেলে কি দেখা যাচ্ছে, এই মডেলে দেখতে পেলাম যে নিউক্লিয়াস মাঝে থাকে, নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ, সমস্ত ভর ওখানে থাকবে, আর কি হবে, ওকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি হবে, বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, এবং এখানে কি হবে, দুটো ফোর্স ব্যালেন্স হবে। একটা হচ্ছে আকর্ষণ বল, যে টানছে পজিটিভ নেগেটিভ চার্জের জন্য, আর যেহেতু ঘুরছে ওই এই বরাবর বেরিয়ে যেতে চাইছে, এই একটা বল। এই দুটো বল পরস্পরের বিপরীত দিকে কাজ করে, এরকম বল নিয়ে করে সে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। এরকম টাইপের একটা মডেল দিলকে বিজ্ঞানী রাদারফোর্ড। এটা এরপর দেখো, তাহলে নিশ্চয়ই বোঝা গেল রাদারফোর্ডের মডেল দিল, কিন্তু আমরা দেখবো কি, যে রাদারফোর্ডের মডেলটা কি হচ্ছে, ফেলিওর হয়ে যাচ্ছে। রাদারফোর্ডের মডেলটা অনেক কিছু জিনিস ব্যাখ্যা করতে পারছে না। কোন কোন জিনিস ব্যাখ্যা করতে পারছে না, সব থেকে বড় জিনিস ব্যাখ্যা করতে পারছে না কি হয়, সেটা হচ্ছে দেখো, যে এই যে মডেলটা আছে, এই মডেলটা আমাদের বলে তো দিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরবে। এবার যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতটা দূর ইলেকট্রনটা ঘুরছে, তার ব্যাসার্ধ, তার ইলেকট্রনের শক্তি, বা ইলেকট্রন যে ঘুরছে তার গতিবেগ, এই সম্বন্ধে কিন্তু কোনো রকম কোনো ধারণা রাদারফোর্ড দিতে পারেনি। ওই জন্য মডেলটাকে বাদ দিয়ে দিল। এর একটা কারণ ছিল। আরো বড় বড় দুটো কারণ আছে। একটা হচ্ছে কি, ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশন। তখন বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা থিওরি দিয়েছিল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল থিওরিটা এরকম ছিল যে কি, যদি কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ, মানে যে কোনো চার্জযুক্ত জিনিস যদি কন্টিনিউ ঘুরতে থাকে, সে কি করবে, শক্তি বিকিরণ করবে। কি বলতে চাইছি, যে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ যদি কন্টিনিউ ঘুরতে শুরু করে, সে কি করবে, শক্তি বিকিরণ করবে। যদি শক্তি বিকিরণ করে, তাহলে আমরা কি দেখলাম, রাদারফোর্ড তো বলেছে, রাদারফোর্ড বলেছে এরকম নিউক্লিয়াস আছে, একে কেন্দ্র করে কি হবে, একে কেন্দ্র করে আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রনটা ঘুরছে। তাহলে ইলেকট্রন যদি ঘুরতে শুরু করে, তাহলে কি হবে, আস্তে আস্তে শক্তি বিকিরণ করতে শুরু করবে। যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ, তো শক্তি বিকিরণ করলে কি হবে, একটা সময় শক্তি কমে যাবে। আর শক্তি কমলে কি হওয়া উচিত, তাহলে তার এরকম ঘুরে 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 সেগুলো কোথায় পৌঁছানো উচিত, নিউক্লিয়াসে আস্তে আস্তে পৌঁছে যাওয়া উচিত। এরকম তো হওয়া উচিত, কিন্তু কি দেখা যায়, বাস্তবে এরকম দেখতে পাই না। এই ঘটনাটাকে ব্যাখ্যা করতে পারেনি কে, রাদারফোর্ডের মডেল। এই ম্যাক্সওয়েলের যে তত্ত্ব ছিল, এই তত্ত্বটাকে ব্যাখ্যা করতে পারেনি বিজ্ঞানী রাদারফোর্ডের মডেল। এটা আর কি জিনিস ব্যাখ্যা করতে পারেনি, কোনো জিনিস যদি কন্টিনিউ শক্তি ছাড়ে, তাহলে সে কি হয়, একটা স্পেকট্রাম দেয়। এই স্পেকট্রাম সম্বন্ধে আমরা পড়বো, তোমরা দেখলে প্রথমে নিশ্চয়ই যে স্পেকট্রাম টপিক আছে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার, আমরা পড়বো। কি হয়, যে কোনো জিনিস যদি কি হয়, কন্টিনিউ শক্তি বিকিরণ করে, সেখান থেকে কি পাই, আমরা একটা স্পেকট্রাম পাই। সেখান থেকে কি একটা স্পেকট্রাম বা বর্ণালী পেয়ে থাকি। ওই বর্ণালী দেখানো, তাহলে কি হচ্ছে, এখানে কন্টিনিউ শক্তি ছাড়ছে, তাহলে কি বর্ণালী পাওয়া উচিত, আমার কন্টিনিউয়াস বর্ণালী পাওয়া উচিত। কিন্তু অরিজিনালি এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, আমরা কি বর্ণালী পাই, আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী না পেয়ে থাকি, আমরা বিচ্ছিন্ন বর্ণালী পাই। মানে যেটা পাই আমরা, সেটা কি হয়, বিচ্ছিন্ন অবস্থা থাকে। কিন্তু এর মডেল অনুযায়ী কি পাওয়া উচিত ছিল, কন্টিনিউয়াস পাওয়া উচিত ছিল, কিন্তু কন্টিনিউয়াস না পেয়ে আমরা কি পাচ্ছি, আমরা বিচ্ছিন্ন পাচ্ছি। মানে এরকম দাগ পেলে, এরকম দাগ পেলে, কিন্তু পাওয়া উচিত কি ছিল, এই থিওরি অনুযায়ী পাওয়া উচিত ছিল এরকম পরপর করে গোটা এরকম থাকবে, এরকম ভাবে পাবো আমরা বর্ণালী, এরকম পাওয়া উচিত ছিল। কিন্তু পাচ্ছি আমরা কি, আমরা এরকম টাইপের দাগ বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী পাচ্ছি, কিন্তু পাওয়া যাচ্ছিল নিরবিচ্ছিন্ন। এটা এই জিনিসটা ব্যাখ্যা করতে পারেনি। তাহলে এইভাবে কি হলো, এই জন্য কি, এর পরে যে মডেলটা ছিল, এই মডেলটাকে কি করলো, এই মডেলটাও বাদ হয়ে গেল। এটা তাহলে দেখো, আমরা কি হলো, দুটো বিজ্ঞানী এলো, দুটো মডেল দেওয়ার চেষ্টা করলো, দুটো মডেলে কি হয়ে গেল, বাদ হয়ে গেল। এরপর আমরা কি পড়বো,
এরপর আমরা দেখবো যে দুটো মডেলের পর আরো বিজ্ঞানী আসবে, তারা কি করবে, আরো মডেল দেওয়ার চেষ্টা করবে, তারপরে কি হবে, আরো আমরা দেখবো পরপর কি ঘটনাগুলো ঘটে। এটা তো তোমাদের লেকচার আজকের এখান অবধিই থাকছে অবশ্যই এটা। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর আমাদের যে রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল আছে ওটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট, অবশ্যই কমেন্ট করবে ভিডিওতে, ঠিক আছে। তো এরপরের লেকচার এরপরে আসবে।